আজকে আমরা যেটা শুরু করব দ্যাট ইজ ইলেকট্রন অ্যাফিনিটি। এর আগে আমরা পড়েছি আয়নাইজেশন এনার্জি, তো এবার আমরা পড়ব ইলেকট্রন অ্যাফিনিটি। অ্যান্ড হোয়াই ইলেকট্রন অ্যাফিনিটি? আমরা প্রথম দিন যখন আয়নাইজেশন এনার্জি ডিসকাশন করছিলাম তখনই আমরা বলেছিলাম যে উই আর ইন্টারেস্টেড ইন বন্ড ফরমেশন, এবং সেই বন্ড ফরমেশনের কথা কনসিডার করতে গিয়ে যদি আমরা আয়নিক বন্ডের কথা ভাবি তাহলে দ্যাট ইনভলভস ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন। এখন cation formation means that is removal of electron from an atom, whereas anion formation means addition of an electron to an atom. So একটা ইলেকট্রন কোনো একটা অ্যাটম থেকে রিমুভ করতে গেলে যে এনার্জি চেঞ্জ ইনভলভ এবং তার যে পিরিয়ডিসিটি, সেই ব্যাপারগুলো আমরা আয়নাইজেশন এনার্জির ব্যাপারটা যখন ডিসকাস করেছি তখন সেখানে আমরা আলোচনা করেছি। আজকে আমাদের কনসার্ন হচ্ছে যে দ্য এনার্জি চেঞ্জ ইনভলভড ইন দ্য ফরমেশন অফ অ্যানায়ন। সো দ্যাট ইজ ওয়াই উই আর ডিসকাসিং ইলেকট্রন অ্যাফিনিটি অ্যান্ড ইটস পিরিয়ডিসিটি ইন দ্য পিরিয়ডিক টেবল অ্যান্ড দ্য এলিমেন্টস। এখন ইলেকট্রন অ্যাফিনিটি আলোচনা করতে গিয়েও আমাদের যেটা প্রথমেই জানতে হবে যে হাউ টু ডিফাইন ইলেকট্রন অ্যাফিনিটি। যেমনভাবে আমরা আয়নাইজেশন এনার্জিকে ডিফাইন করেছি, ঠিক সেই একইভাবে আমরা ইলেকট্রন অ্যাফিনিটিকেও ডিফাইন করব। দ্যাট ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড ফর অ্যান আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম ইন ইট গ্রাউন্ড স্টেট। আমি আর একটু রিফ্রেম করি জিনিসটাকে। দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড when an electron is added to an isolated gaseous atom in its ground state to produce a univalent anion in its ground state. So এখানেও আমাদের কয়েকটা পয়েন্ট কনসিডার করতে হবে। এক নম্বর, আমরা আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে যেটা দেখেছি এক্ষেত্রেও সেই একই জিনিস, দ্যাট ইজ উই আর কনসিডারিং দ্য গ্রাউন্ড স্টেট অ্যাটম। We are considering an isolated atom, and we are considering the energy change involved for the gaseous state. আগের ক্ষেত্রে আমরা যেটা বলেছি এখানেও সেই রিজনগুলো সেম, দ্যাট ইজ আইসোলেটেড অ্যাটম আমাদের কনসিডার করতে হবে যাতে সেই পার্টিকুলার অ্যাটম, যে অ্যাটমে আমরা কোনো একটা ইলেকট্রন অ্যাড করতে চাইছি তার আউটার মোস্ট শেলে, তো সেই ইলেকট্রনের ওপর যাতে তার সারাউন্ডিং এর অন্য কোনো অ্যাটমের ইনফ্লুয়েন্স এসে না পড়ে। সেই অ্যাটমটাকে অবশ্যই গ্যাসিয়াস স্টেটে থাকতে হবে, তার কারণ আদারওয়াইজ যে এনার্জি চেঞ্জ ইনভলভ হবে সেখানে ফেজ চেঞ্জের জন্য, দ্যাট মিনস সলিড টু লিকুইড টু গ্যাস, এই ফেজ চেঞ্জের জন্য যে এনার্জি চেঞ্জ সেটাও ইনভলভ হয়ে যেতে পারে। সো গ্যাসিয়াস স্টেটে আমরা সেই অ্যাটমটাকে নেব, এবং অবশ্যই যে অ্যাটমটাকে নেব সেটা গ্রাউন্ড স্টেট অ্যাটম হতে হবে। অন্য কোনো এক্সাইটেড অ্যাটম নিয়ে তাতে যদি আমরা ইলেকট্রন অ্যাড করি তাহলে সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটির বিভিন্ন মান পাওয়া যাবে। তো সেই কারণে আমরা ইলেকট্রন অ্যাফিনিটিকে ডিফাইন করছি দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড when an electron added to the outermost shell of an atom, when the atom is an isolated gaseous atom in its ground state to produce a univalent anion in its ground state. এখানে আয়নাইজেশন এনার্জির সঙ্গে এর একটা ডিস্টিংক্ট ডিফারেন্স আছে। আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যখন একটা অ্যাটমকে আয়োনাইজ করতে হচ্ছে বা তার থেকে একটা ইলেকট্রন রিমুভ করতে হচ্ছে, তখন সেই অ্যাটম থেকে ইলেকট্রনটাকে রিমুভ করার সময় আমাকে বাইরে থেকে এনার্জি প্রোভাইড করতে হচ্ছে, এনার্জি দিতে হচ্ছে।
আয়নাইজেশন এনার্জি। বাইরে থেকে এনার্জি দিলে তবেই এই পার্টিকুলার ইলেকট্রনটা নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্স ওভারকাম করে বেরিয়ে যেতে পারছে। কিন্তু এক্ষেত্রে ইন কেস অফ ইলেকট্রন অ্যাফিনিটি আমরা বাইরে থেকে একটা ইলেকট্রন অ্যাড করছি, সো উই আর অ্যাডিং ইলেকট্রন। এখন এই অ্যাডিশনের ফলে দেখতে পাওয়া যাচ্ছে যে সেই যে এক্সট্রা ইলেকট্রন, যদিও তার উপর অলরেডি যে ইলেকট্রনগুলো প্রেজেন্ট তার একটা রিপালসিভ ফোর্স রয়েছে, কিন্তু সেটা আসছে বা সেটা অ্যাটাচড হচ্ছে ইন দ্য ফেভার অফ অ্যাট্রাকটিভ ফোর্স অফ নিউক্লিয়াস। তার মানে নিউক্লিয়াস ওই অ্যাডেড ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করছে। অলরেডি যে ইলেকট্রনগুলো প্রেজেন্ট রয়েছে সেই ইলেকট্রনগুলো রিপালশনের কারণে সেই অ্যাডিশনটা ডিফিকাল্ট হতে পারে, কিন্তু যাই হোক না কেন ওই ইলেকট্রনটাকে আমরা অ্যাড করতে পারবো তখনই যখন তার উপর নিউক্লিয়াসের একটা অ্যাট্রাকটিভ ফোর্স থাকবে বা নিউক্লিয়াস তাকে অ্যাট্রাক্ট যখন করছে এরকম একটা সিচুয়েশন। সো যেহেতু ইন ফেভার অফ নিউক্লিয়ার অ্যাট্রাকটিভ ফোর্স এই বাইরে থেকে ইলেকট্রনটাকে আমরা অ্যাড করছি, ফলত দেখতে পাওয়া যাচ্ছে যে আফটার দ্য অ্যাডিশন অফ দ্য ইলেকট্রন the atom or the ion, the produced anion is stabilized. So that is why in this case energy is released instead of energy demand process. So তার মানে আমরা দেখেছিলাম যে আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে আমাদের বাইরে থেকে এনার্জি দিতে হচ্ছে। ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই প্রসেসটার ফলে এনার্জি কিন্তু অ্যাকচুয়ালি রিলিজড হচ্ছে। সো দিস ইজ দ্য মার্ক ডিফারেন্স। একটা ক্ষেত্রে আমাদের এনার্জি ডিমান্ডিং প্রসেস, একটা ক্ষেত্রে এনার্জি রিলিজিং প্রসেস। সো আয়নাইজেশন এনার্জির সঙ্গে ইলেকট্রন অ্যাফিনিটির এটা হচ্ছে একটা একদম মার্ক ডিফারেন্স। 2 নম্বর কিছু সিমিলারিটি আছে। সিমিলারিটিটা কোথায় না, আমরা এই ইলেকট্রন এক্সট্রা যে ইলেকট্রন সেটাকে অ্যাড করছি ইন ফেভার অফ নিউক্লিয়ার অ্যাট্রাকটিভ ফোর্স। এখন তার মানে ওই ইলেকট্রনের উপর যে অ্যাট্রাকটিভ ফোর্সটা কাজ করছে দ্যাট ইজ অলসো গভর্নড বাই কুলম্বস ল অফ অ্যাট্রাকশন, যেটা অ্যাকচুয়ালি দুটো চার্জ পার্টিকেলের মধ্যে অ্যাট্রাকশনটাকে ডিপিক্ট করে। সো তাহলে এখানেও যে ফোর্সটা অ্যাক্ট করছে সেটা হচ্ছে চার্জের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে আমরা যেরকম দেখেছিলাম যে দিস এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু জেড স্টার স্কোয়ার, where z star is effective nuclear charge by m square. তাহলে আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে আমাদের ডিপেন্ডেন্সটা যেরকম ছিল অন জেড স্টার অ্যান্ড এন, তো এক্ষেত্রেও ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রেও ডিপেন্ডেন্সটা একই রকম। সো ইট ইজ এক্সপেক্টেড যে আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে আমাদের অ্যালং এ পিরিয়ড অর অ্যালং এ গ্রুপ ভ্যারিয়েশনটা যেরকম ছিল ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রেও ঠিক সেই একই রকম ভ্যারিয়েশন হবে। তার কারণ জেড স্টারের ভ্যারিয়েশন এবং এন এর ভ্যারিয়েশন আমরা আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে আমরা যেরকম ভাবে ডিসক্রাইব করেছিলাম যে বাঁ দিক থেকে ডান দিকে একটা পিরিয়ডের জেড স্টার ইনক্রিজ করছে আর উপর থেকে নিচের দিকে জেড স্টার অলমোস্ট সেম থাকছে, কনস্ট্যান্ট থাকছে, whereas n in a period remain constant কিন্তু উপর থেকে নিচের দিকে ইনক্রিজ করছে ইন এ গ্রুপ। সো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে ভ্যারিয়েশনটা অ্যালং এ পিরিয়ড অর অ্যালং এ গ্রুপ যেরকম ছিল ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রেও ভ্যারিয়েশনটা একই রকম হবে। সো তাহলে আমরা সেই অ্যানালজি দেখে বলতে পারি যে এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো যে একটা পিরিয়ডের বাঁ দিক থেকে ডান দিকে ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ করবে। তার কারণ ফ্রম লেফট টু রাইট ইন এ পিরিয়ড জেড স্টার increases n constant, whereas
ইন এ গ্রুপ উপর থেকে নিচের দিকে ইলেকট্রন অ্যাফিনিটি ডিক্রিজ করবে যেহেতু জেড স্টার রিমেন্স অলমোস্ট কনস্ট্যান্ট, এটা আমরা ক্যালকুলেট করেও দেখেছি, whereas n ইনক্রিজ করে। সো তাহলে গ্রস ট্রেন্ডটা আয়নাইজ এনার্জির ক্ষেত্রে আমরা যেরকম দেখেছিলাম, ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে আমরা সেই একই ট্রেন্ড কিন্তু দেখতে পাবো। তবে আমরা যেমন আয়নাইজ এনার্জির ক্ষেত্রেও দেখেছিলাম যে অ্যাটম টু অ্যাটম ইলেকট্রনিক কনফিগারেশনের উপর ডিপেন্ড করে আয়নাইজ এনার্জি ভ্যারি করে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আমাদের যা হওয়া উচিত ছিল তার চেয়ে একটু অন্যরকম দেখা যাচ্ছে। ঠিক তেমনি ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রেও ঠিক এই সেম জিনিসটা ঘটে, এবং আমরা প্রত্যেকটা সিচুয়েশন আমরা ইন্ডিভিজুয়ালি কেস টু কেস আমরা বোঝার চেষ্টা করব বা ডিসকাস করার চেষ্টা করব। সো তাহলে আমাদের যেটা দেখে নেওয়া যাক যে এবার ইলেকট্রন অ্যাফিনিটির ট্রেন্ডটা অ্যাকচুয়ালি কিরকম হচ্ছে, আমরা একটু ভ্যালু দিয়ে সিচুয়েশনটা বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা যেটা আলোচনা করব, আমরা আমাদের আলোচনাটা সীমাবদ্ধ রাখবো মেনলি এস ব্লক এবং পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে। সো দেখা যাক এই এস ব্লক এবং পি ব্লকে কোন কোন এলিমেন্ট রয়েছে এবং তাদের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালুটা কেমন। আমরা যদি এগুলো লিখে ফেলি তাহলে আমরা আইইউপিএসসি গ্রুপ 1 এ যেটা দেখতে পাচ্ছি, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এবং সিজিয়াম। তারপর রয়েছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রংসিয়াম, বেরিয়াম। তারপর রয়েছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, হ্যালিয়াম, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, lead, nitrogen, phosphorus, arsenic, antimony, bismuth, oxygen, sulfur, selenium, tellurium, polonium, fluorine, bromine, iodine, astatine এবং হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেমন এবং রেডন। এখন এগুলোর ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালুর দিকে যদি আমরা একটু তাকাই তাহলে ট্রেন্ডটা আর একটু ক্লিয়ার হবে। সো আগে আমরা এই এলিমেন্টগুলোর ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালুগুলোটা লিখে ফেলি। সো আমি এখানে এই যে ভ্যালুগুলো ইউজ করেছি ফর ইলেকট্রন অ্যাফিনিটি, অল আর ইন কিলোজুল পার মোল, এবং আমি নরম্যানের বইতে পিরিয়ডিসিটি বাই নরম্যান আগের দিন যে রেফারেন্সটা আমি দিয়েছিলাম, সেই বইতে যে ভ্যালুগুলো রয়েছে আমি সেই ভ্যালুগুলো এখানে ইউজ করেছি অ্যাজ স্ট্যান্ডার্ড। অন্য বই দেখলে হয়তো ভ্যালুর কিছুটা পার্থক্য আসতে পারে ইলেকট্রন অ্যাফিনিটি, তবে গ্রস ট্রেন্ড রিমেন্স সেম। বোরনের 23, 44, 36, 34, 30, 122, 134, 116, 121, 35,
-7, 72, 77, 101, 141, 141, 200, 195, 190, 186, 322, 349, 324, 295, 270. So all data are in electron affinity are in kilojoule per mole. এখন এই ভ্যালুগুলোর দিকে তাকালে কয়েকটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা দেখতে পাই। প্রথম যেটা আমরা ডিসকাস করি সেটা হচ্ছে যদি আমরা ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালুর দিকে তাকাই তাহলে দেখব কিছু ভ্যালু হচ্ছে পজিটিভ, কিছু ভ্যালু নেগেটিভ। এখন পজিটিভ ভ্যালু মিনস দ্যাট ইজ এনার্জি রিলিজিং, whereas negative value means energy demanding. তার মানে আমরা যে প্রসেসটা কনসিডার করছি দ্যাট ইজ m প্লাস ইলেকট্রন, সেখান থেকে m মাইনাস, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো এলিমেন্টের ক্ষেত্রে এনার্জি রিলিজ করছে, কারোর কারোর ক্ষেত্রে এনার্জি দিতে হচ্ছে। তো আমরা যখন প্রথমে আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম যেহেতু ইন ফেভার অফ ফোর্স ফিল্ড অফ নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্সের ফেভারে আমরা এক্সট্রা ইলেকট্রনটা অ্যাড করছি। সো ইট ইজ এ এনার্জি রিলিজিং প্রসেস। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কারোর কারোর ক্ষেত্রে অ্যাটলিস্ট কিছু কিছু এলিমেন্টের ক্ষেত্রে আমাদের কিন্তু এনার্জি দিতে হচ্ছে। সো কেন আমরা প্রথমে আগে সেটা একটু দেখে নিই। প্রথমেই আমরা দেখি যে আইইউপিএসি গ্রুপ 18 এর কথায় আমরা আসি। এই আইইউপিএসি গ্রুপ 18 এর ক্ষেত্রে আমরা সবার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ভ্যালুটা হচ্ছে লেস দেন 0। দ্যাট মিনস ইট ইজ এনার্জি ডিমান্ডিং প্রসেস। অ্যাকচুয়ালি কিন্তু তার কোনো পার্টিকুলার ভ্যালু নেই, অন্যগুলোর ক্ষেত্রে যেমন পার্টিকুলার ভ্যালু রয়েছে। ইট ইজ বিকজ তার কারণ এই ফর ইনার্ট গ্যাস তাদের ক্ষেত্রে আমরা জানি যে তাদের ইলেকট্রনিক কনফিগারেশন যেহেতু ভেরি মাচ স্টেবল, which is ns2np6, which is a field shell electronic configuration and very stable with respect to adjacent electronic configuration due to high exchange energy. So they are very reluctant to either remove an electron or accept an electron. এখন রিমুভালের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে আমরা যদি এনার্জি বাইরে থেকে প্রোভাইড করতে থাকি কোনো একটা স্টেজে গিয়ে আমরা একটা ইলেকট্রনকে বার করতে পারবো যদি না তার কোনো ফেজ চেঞ্জ বা এরকম কোনো ঘটনা ঘটে থাকে। কিন্তু এনার্জি ইলেকট্রন অ্যাড করার ক্ষেত্রে সমস্যাটা একটু ডিফিকাল্ট। তার কারণ সেখানে আমরা বাইরে থেকে যতই এনার্জি দিই না কেন খুব স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনের ক্ষেত্রে অ্যানায়ন ফরমেশন সবসময় পসিবল নাও হতে পারে। সো আমরা দেখতে পাই এই ইনার্ট গ্যাসগুলো তারা যেহেতু কোনো অ্যানায়ন ফরমেশন করে না, দ্যাট মিনস এক্স থেকে এক্স মাইনাস এই ধরনের অ্যানায়ন ফরমেশন হয় না। সো ফলত এই ধরনের চেঞ্জের সঙ্গে যে এনার্জি চেঞ্জ ইনভলভ সেটাও আমাদের মেজার করা সম্ভব নয়। যদি আমরা করতে পারতাম তাহলে অবভিয়াসলি দেখতাম দ্যাট ইজ এ এনার্জি ডিমান্ডিং প্রসেস, দ্যাট ইজ মিনস নেগেটিভ। সো দ্যাট ইজ ওয়াই আমরা এখানে সব ক্ষেত্রেই দেখিয়েছি যে এদের ভ্যালুগুলো হচ্ছে লেস দেন 0। So it can be said it is undefined. So এগুলো মেজার করা যায় না বা যায়নি। সো তার ফলে এদের প্রত্যেকের ক্ষেত্রেই লেস দেন 0 দেখানো হয়েছে। আর যে এলিমেন্ট যেগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালুই হচ্ছে নেগেটিভ, সেটা হচ্ছে ফর আইইউপিএসি গ্রুপ 2। এখন আইইউপিএসি গ্রুপ 2 এর ক্ষেত্রেও আমরা জানি যে তাদের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন আউটার শেলের হচ্ছে ns2। এখন এই ns2 ইলেকট্রনিক কনফিগারেশন আমরা জানি দ্যাট ইজ অলসো এ ফিল্ড শেল ইলেকট্রনিক কনফিগারেশন and that is why it is very much stable.
সো এক্ষেত্রেও তার যদি ওই স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনকে ডিস্টার্ব করে বাইরে থেকে একটা ইলেকট্রন আমাকে অ্যাড করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে সেটা দ্যাট ইজ অলসো এনার্জি ডিমান্ডিং প্রসেস। এবং সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ 2 এলিমেন্টগুলো প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু হচ্ছে নেগেটিভ। সো আইইউপিএসসি গ্রুপ 2 এবং আইইউপিএসসি গ্রুপ 18 এদের দুজনের ক্ষেত্রে আমরা কেন ভ্যালুগুলো এইরকম সেটা আমরা বুঝতে পারছি। এবার আমরা আসি যে বাকিগুলোর ক্ষেত্রে জেনারেল ট্রেন্ড, তাহলে বাকি যে গ্রুপগুলো রয়ে গেল। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি গ্রুপ 1 এর দিকে তাকাই তাহলে দেখতে পাবো আমরা আইইউপিএসসি গ্রুপ 1 এর যে কোনো এলিমেন্টের যদি আমরা ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু দেখি তাহলে দ্যাট ইজ গ্রেটার দেন দ্য ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু ফর আইইউপিএসসি গ্রুপ 13 তার ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু, দ্যাট মিনস লিথিয়ামের বোরনের থেকে বা সোডিয়ামের অ্যালুমিনিয়ামের থেকে। দিস ইজ অলসো এভিডেন্ট। তার কারণ হচ্ছে যে আমরা জানি যে আইইউপিএসসি গ্রুপ 1 এর ক্ষেত্রে তার কনফিগারেশন হচ্ছে NS1 ভ্যালেন্সিয়ালের। সো এখানে যদি আমি একটা ইলেকট্রন অ্যাড করতে চাই, সো তাহলে যে অ্যানায়নটা তৈরি হবে তার কনফিগারেশন হবে NS2, which is a very stable configuration, field shell electronic configuration. সো তার ফলে এই আইইউপিএসসি গ্রুপ 1 এ যে এলিমেন্টগুলো রয়েছে তারা একটা ইলেকট্রন নিয়ে ওই রকম NS2 টাইপের কনফিগারেশন অ্যাচিভ করতে চায়। এন্ড দ্যাট ইজ ওয়াই এই প্রসেসে যে এনার্জি রিলিজ হয় সেটা ডেফিনেটলি অনেক হায়ার অ্যামাউন্টে হয়। কিন্তু আইইউপিএসসি গ্রুপ 13 এর ক্ষেত্রে তারা যদি একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তাহলে তাদের যে ইলেকট্রনিক কনফিগারেশন তারা অ্যাচিভ করবে সেক্ষেত্রে যেহেতু তারা এদের কোনো তাদের এক্সট্রা স্টেবিলিটি পাওয়ার প্রশ্ন নেই, ফলত তাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনাটা দেখতে পাওয়া যায় না। সো দেখতে পাচ্ছি আমরা যে আইইউপিএসসি গ্রুপ 1 এর ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি করসপন্ডিং আইইউপিএসসি গ্রুপ 13 এর যে এলিমেন্ট তার যে ইলেকট্রন অ্যাফিনিটি তার ভ্যালু হচ্ছে সবসময় বেশি হচ্ছে। এরপরে আমরা দেখি যে আমরা যে পিরিয়ড এবং গ্রুপ ওয়াইজ যে ট্রেন্ডটা দেখেছিলাম সেইটা মেনটেন হচ্ছে কিনা। আগে আমরা একটু গ্রুপ ওয়াইজ ট্রেন্ডটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমরা আপাতত এই পিরিয়ডটা ছেড়ে যাচ্ছি, দ্যাট মিনস পিরিয়ড 2। আমরা এই 3, 4, 5, 6 এই চারটেটাকে কনসেন্ট্রেট করি। আমরা যদি এই কটায় কনসেন্ট্রেট করি তাহলে দেখব যে এদের প্রত্যেকের ক্ষেত্রেই প্রত্যেকটা এলিমেন্ট সোডিয়াম থেকে পটাশিয়ামে কমেছে, পটাশিয়াম থেকে রুবিডিয়ামে স্লাইটলি ইনক্রিজ করেছে, কিন্তু রুবিডিয়াম থেকে সিসিয়ামে আবার কমেছে। এখানে অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামে কমেছে, গ্যালিয়াম থেকে ইন্ডিয়ামে কমেছে, ইন্ডিয়াম থেকে থ্যালিয়ামে কমেছে। তো সিলিকন থেকে জার্মেনিয়াম, জার্মেনিয়াম থেকে জার্মেনিয়াম থেকে টিনে একটু বেড়েছে, টিন থেকে লেডে আবার কমেছে। আচ্ছা, ফসফরাস এই গ্রুপটা আমরা ছেড়ে দিচ্ছি, আপাতত আমরা আবার সালফার এই গ্রুপে চলে যাই। সালফারের থেকে সেলেনিয়ামে কমেছে, সেলেনিয়াম থেকে টেলুরিয়াম, টেলুরিয়াম থেকে পোলোনিয়াম, ক্লোরিন থেকে ব্রোমিন, ব্রোমিন থেকে আয়োডিন, আয়োডিন থেকে অ্যাস্টাটিন। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সেপ্ট রুবিডিয়াম, এই রুবিডিয়াম এলিমেন্টটি ছাড়া, এই রুবিডিয়াম এবং টিন এই দুটো ছাড়া ফর আইইউপিএসসি গ্রুপ 1, 13, 14, 16 এবং 17 এদের প্রত্যেকের ক্ষেত্রেই একটা গ্রুপের ওপর থেকে নিচের দিকে নামলে যে ইলেকট্রন অ্যাফিনিটি ডিক্রিজ করবে, যেটা আমাদের এক্সপেকটেশন ছিল যে একটা গ্রুপের ওপর থেকে নিচের দিকে ইলেকট্রন অ্যাফিনিটি কমবে, সেটা কিন্তু মেনটেন হয়েছে এক্সেপ্ট দিস টু। বাকি সব ক্ষেত্রেই কিন্তু এটা মেনটেন হয়েছে। আমরা এই প্রথম পিরিয়ডটা ছেড়ে রেখেছি, মানে পিরিয়ড 2টা ছেড়ে রেখেছি। কেন? না, তার কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি সেই ট্রেন্ডটা কিন্তু মেনটেন হচ্ছে না। মেনটেন হচ্ছে না বলতে লিথিয়াম সোডিয়ামে মেনটেন হয়েছে, কিন্তু বোরন অ্যালুমিনিয়ামে মেনটেন হয়নি, কার্বন সিলিকনে মেনটেন হয়নি, অক্সিজেন সালফারে মেনটেন হয়নি এবং ফ্লোরিন ক্লোরিনে মেনটেন হয়নি। আমরা দেখতে পাচ্ছি এদের প্রত্যেকেরই ইলেকট্রন অ্যাফিনিটি এদের থেকে কম। এর কারণ কি? তার কারণ হিসেবে আমি বলতে পারি যে পিরিয়ড 2 এর ক্ষেত্রে এদের প্রত্যেকের ক্ষেত্রেই ভ্যালেন্স শেল হচ্ছে
n is equal to 2, সেটা 2s হতে পারে বা 2p হতে পারে। whereas তারপরে গ্রুপগুলোর ক্ষেত্রে এটা 3 বা 4 বা 5 যাই হোক না কেন, এখানে ক্ষেত্রে 3s, এখানে ক্ষেত্রে 3p, এখানে ক্ষেত্রে 4s, এখানে ক্ষেত্রে 4p এটসেট্রা। এখন একটা n is equal to 2 শেল, সেটা 2s হোক বা 2p হোক, দ্যাট ইজ মাচ কম্প্যাক্ট, ছোট সাইজের। ফলত সেখানে আমি যখন বাইরে থেকে কোনো ইলেকট্রন অ্যাড করতে চাইছি তখন সেক্ষেত্রে অলরেডি যে ইলেকট্রনগুলো প্রেজেন্ট রয়েছে সেই ইলেকট্রনের সঙ্গে যে অ্যাডেড ইলেকট্রন তাদের মধ্যে একটা স্ট্রং রিপালসিভ ফোর্স অ্যাক্ট করছে। তো সেই রিপালসিভ ফোর্স অ্যাক্ট করার ফলে এই এলিমেন্টগুলো চাইছে না সহজে কোনো অ্যাডিশনাল ইলেকট্রন তার ভ্যালেন্স শেলে ইনকর্পোরেট করতে। whereas যখন সেখান থেকে আমরা n is equal to 3, 4, 5 বা 6 এ আসছি তখন আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালেন্স শেলের সাইজ ইনক্রিজ করছে, তার সাইজটা অনেকটা বিগার ইন সাইজ। ফলত সেক্ষেত্রে যদি আমরা কোনো ইলেকট্রন অ্যাড করি তাহলে সেও ডেফিনেটলি রিপালশন ফিল করবে, কিন্তু এক্সটেন্টটাও রিপালশন কম হবে। আমরা একটা উদাহরণ নিয়ে দেখি। সে ধরা যাক আমরা বোরন এবং অ্যালুমিনিয়ামের উদাহরণটা নিই। বোরনের ক্ষেত্রে তার ভ্যালেন্সিয়াল কনফিগারেশন হচ্ছে হিলিয়াম 2s2 2p1, whereas অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে নিয়ন 3s2 3p1। সো আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা বোরনে একটা ইলেকট্রন অ্যাড করছি তখন n is equal to 2 শেলে 3টে ইলেকট্রন রয়েছে, 2s এর দুটো, 2p তে একটা। whereas অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সেখানেও 3টে ইলেকট্রন রয়েছে, কিন্তু সেটা রয়েছে n is equal to 3 শেলে, 3s এর দুটো, 3p তে একটা। বা আমি যদি স্পেসিফিক্যালি যে অরবিটালে আমরা ইলেকট্রন অ্যাড করতে চাই 2p বা 3p রেসপেক্টিভ ভাবি, তাহলে এখানে রয়েছে বোরনে 2p তে একটা, এখানে অ্যালুমিনিয়ামে রয়েছে 3p তে একটা। এখন 2p অরবিটালের থেকে 3p অরবিটাল ইজ বিগার ইন সাইজ। সো ফলত বাইরে থেকে আমরা যখন একটা ইলেকট্রন অ্যাড করবো 2p অরবিটালে অলরেডি যে ইলেকট্রনটা প্রেজেন্ট রয়েছে তার জন্য অ্যাডেড ইলেকট্রনটা যতটা রিপালসিভ ফোর্স ফিল করবে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এক্সটেন্ট অফ রিপালশন অনেক কম হবে। সো তার ফলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ওই অ্যাডিশনাল ইলেকট্রনটাকে অ্যাকোমোডেট করাটা কম্পারেটিভলি ইজিয়ার দেন ইন কেস অফ বোরন। সো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই সিচুয়েশনটা পিরিয়ড 1 এর সবকটা এলিমেন্টের ক্ষেত্রেই ঘটছে। দ্যাট মিনস বোরন, কার্বন, অক্সিজেন, ফ্লোরিন, এদের প্রত্যেকের ক্ষেত্রেই ঘটছে, এবং সেই কারণে এদের প্রত্যেকেরই ইলেকট্রন অ্যাফিনিটি তারপরের পিরিয়ডের যে এলিমেন্টগুলো রয়েছে লাইক অ্যালুমিনিয়াম, সিলিকন বা সালফার, ক্লোরিন, এদের থেকে কিন্তু কম। সেটা গেল 1 নম্বর। তাহলে আমরা এবার বোধহয় প্রত্যেকটা গ্রুপ ওয়াইজ ট্রেন্ডটা এক্সপ্লেন করে ফেলতে পারি। যে এখানে আমরা দেখছি যে কোনো একটা গ্রুপের ক্ষেত্রে একদম যেটা ওপরে রয়েছে দ্যাট মিনস বোরন, তার ক্ষেত্রে ভ্যালুটা লেস। অ্যালুমিনিয়াম থেকে থ্যালিয়াম অবধি কিন্তু ক্রমান্বয়ে ভ্যালুটা কমে এসছে, তার কারণ যেহেতু জেড স্টার অলমোস্ট সেম, এন ইনক্রিজ করছে প্রত্যেক স্টেজে, ফলত অ্যাডেড ইলেকট্রন যেটা আমরা অ্যাড করতে চাইছি তার উপর অ্যাট্রাকটিভ ফোর্স কমছে, এবং ফলত ওই অ্যাডেড ইলেকট্রনটা মানে অ্যাডিশনাল ইলেকট্রনটার জন্য যে স্টেবিলিটি সেটাও কম্পারেটিভলি কমছে, ফলত যে পরিমাণ এনার্জি রিলিজ করছে সেটাও ধীরে ধীরে কমছে উপর থেকে নিচের দিকে, বা ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালুটা কমছে। কিন্তু বোরনের ক্ষেত্রে যেহেতু সেখানে রিপালশন বেশি, তার ফলে অ্যাট্রাকটিভ ফোর্স বেশি হওয়া সত্ত্বেও অ্যাডিশনাল ইলেকট্রনটা রিপালশনের জন্য অতটা স্টেবিলিটি গেইন করতে পারছে না। সো তার ফলে আমরা দেখতে পাচ্ছি বোরনের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি অ্যালুমিনিয়ামের থেকে কম। The same reason is valid for carbon, silicon, oxygen, sulfur and fluorine. এবার আমরা চলে আসি যে গ্রুপ 15 যেটাকে আমরা বাদ দিয়ে গেছি এখানে। গ্রুপ 15 এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে আমরা জানি যে তাদের ভ্যালেন্সিয়াল কনফিগারেশন হচ্ছে ns2 np3, which is also a very stable electronic configuration because it is a half-filled electronic configuration, এবং it is more stable compared to the adjacent electronic configuration due to high exchange energy. তার ফলে
এই গ্রুপ 15-এর যে এলিমেন্টগুলো তারাও কোনো অ্যাডিশনাল ইলেকট্রন তাকে কিন্তু অ্যালাউ করতে চাইছে না, বিকজ যদি অ্যাডিশনাল ইলেকট্রন সেখানে অ্যাড হয় তাহলে দ্য ইলেকট্রনিক কনফিগারেশন বিকাম লেস স্টেবল। সো তার ফলে এই গ্রুপ 15-এর এলিমেন্ট তারাও দে আর ভেরি মাচ রিলাক্টেন্ট টু অ্যাকসেপ্ট অ্যানাদার ইলেকট্রন। ফলত যে ঘটনাটা ঘটছে সেটা আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের ক্ষেত্রে। তার ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখছি যে এই ভ্যালুটা হচ্ছে নেগেটিভ ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালুটা। দ্যাট মিনস দ্যাট ইজ এনার্জি ডিমান্ডিং প্রসেস, এবং নাইট্রোজেনে বাইরে থেকে যদি আমায় কোনো ইলেকট্রন অ্যাড করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে এনার্জি প্রোভাইড করতে হয়। এখন ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি বা বিসমাথের ক্ষেত্রে যেহেতু নাইট্রোজেনের থেকে তাদের সাইজ ইজ বিগার ইন সাইজ, সো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে তাদের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালুটা ডেফিনেটলি পজিটিভ নয়, নেগেটিভ নয়। দ্যাট মিনস দ্যাট ইজ নট এ এনার্জি ডিমান্ডিং প্রসেস। কিন্তু আমাদের যে ভ্যারিয়েশনটা ছিল সেটা কিন্তু এখানে ব্রেক করে গেছে। তার মানে আমরা যেটা বলেছিলাম যে একটা পিরিয়ডের ক্ষেত্রে বাঁ দিক থেকে ডান দিকে ইনক্রিজ করবে ইলেকট্রন অ্যাফিনিটি আয়নাইজ এনার্জির মতো, সেটা কিন্তু ব্রেক করে গেছে। যেমন অ্যালুমিনিয়াম থেকে সিলিকনে ইনক্রিজ করেছে, সিলিকন থেকে ফসফরাসে কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটি কমে গেছে। তার কারণ ফসফরাস ওই এক্সট্রা অ্যাডেড ইলেকট্রনটাকে নিতে চাইছে না। সেখান থেকে সালফারে কিন্তু আবার বেড়েছে, সালফার থেকে ক্লোরিনে কিন্তু আবার বেড়েছে। তার মানে আমি যদি মাঝখানের এই ফসফরাস, আর্সেনিক এগুলোকে সরিয়ে রাখি তাহলে দেখো বাকি পিরিয়ডটার ক্ষেত্রে কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে যে ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ করার ট্রেন্ড সেটা কিন্তু মেনটেন হয়েছে। কিন্তু এই মাঝেরটা একটা এক্সেপশন বলবো না, বিকজ অফ ইটস ইলেকট্রনিক কনফিগারেশন এটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে চাইছে না। আরেকটা জিনিস বলা, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ফসফরাস থেকে আর্সেনিক, নাইট্রোজেন থেকে ফসফরাস, সেখানে ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালুটা ইনক্রিজ করেছে। এখানে ছিল এনার্জি ডিমান্ডিং, এখানে এনার্জি রিলিজিং প্রসেস। ফসফরাস থেকে আর্সেনিক, সেখানে মোর এনার্জি রিলিজিং প্রসেস। অ্যান্টিমনি আরো বেড়েছে, সেখানে ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু বিসমাথের ক্ষেত্রে সেম রয়েছে। তার কারণ হিসেবে বলা যায় এখানে উপর থেকে নিচের দিকে ইলেকট্রন অ্যাফিনিটি ডিক্রিজ না করে রাদার কেন ইনক্রিজ করছে, তার কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে ইলেকট্রন এডিশনের ফলে ইলেকট্রনিক কনফিগারেশনের স্টেবিলিটির কোনো প্রশ্ন নেই, যেহেতু ইট ইজ অলরেডি এ স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। ফলত অ্যাডেড ইলেকট্রন নিলে সেখানে তারা রাদার একটা ডিস্টেবিলাইজিং সিচুয়েশনে পৌঁছচ্ছে। কিন্তু উপর থেকে নিচের দিকে যত আমরা নামছি তত আমরা দেখতে পাচ্ছি যে ইন্টার ইলেকট্রনিক রিপালশনটা কমছে, তার কারণ অ্যাটমের সাইজ বাড়ছে। ফসফরাস থেকে আর্সেনিকের সাইজ কম, আর্সেনিক থেকে অ্যান্টিমনি থেকে আর্সেনিকের সাইজ বিগার সাইজ, আর্সেনিক থেকে অ্যান্টিমনির সাইজ আরো বিগার সাইজ। তো তার ফলে ইন্টার ইলেকট্রনিক রিপালশন কমার জন্য তার ফলে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু কিন্তু কিছুটা করে ইনক্রিজ করেছে। যেহেতু ওই স্টেবিলিটি ফ্যাক্টরটা এখানে অ্যাবসেন্ট, মানে ইলেকট্রনিক কনফিগারেশন রেসপেক্টে সে কোনো স্টেবিলিটি পাচ্ছে না, তো ওইটা সবার ক্ষেত্রেই অ্যাকচুয়ালি ভার্চুয়ালি নালিফাই করে যাচ্ছে। কিন্তু যেহেতু সাইজ ইনক্রিজ করছে অ্যাটমের, স্পেস যে জায়গায় যে শেলে আমরা ইলেকট্রনটাকে অ্যাকোমোডেট করছি তার ভলিউম যেহেতু ইনক্রিজ করছে, ইন্টার ইলেকট্রনিক রিপালশন যেহেতু ডিক্রিজ করছে, তার ফলে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেন থেকে ফসফরাস, ফসফরাস থেকে আর্সেনিক, আর্সেনিক থেকে অ্যান্টিমনি, এখানে ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু ধীরে ধীরে কিন্তু ইনক্রিজ করছে। সো তার ফলে আমরা মোটামুটি ইলেকট্রন অ্যাফিনিটির ট্রেন্ডটা অ্যালং এ পিরিয়ড বা অ্যালং এ গ্রুপ যেটা আমরা ভেবেছিলাম সেটা দেখতে পাচ্ছি যে গ্রুপ 1-এর ক্ষেত্রে ওপর থেকে নিচের দিকে ক্রমান্বয়ে আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি ডিক্রিজ করেছে। আচ্ছা, বাঁ দিক থেকে ডান দিকে ক্রমান্বয়ে ডিক্রিজ করেছে, ক্রমান্বয়ে ইনক্রিজ করেছে। শুধুমাত্র এই 1 আর 13, গ্রুপ 1 এবং গ্রুপ 13 একটা অন্যরকম ঘটনা ঘটতে দেখতে পাওয়া গেছে। তার কারণ গ্রুপ 1-এর ক্ষেত্রে ইলেকট্রন অ্যাডিশনের ফলে তার ক্ষেত্রে একটা এক্সট্রা স্টেবিলিটি গেইন করছে, কিন্তু গ্রুপ 13-এর ক্ষেত্রে করছে না। কিন্তু আমরা যদি শুধুমাত্র পি ব্লক এলিমেন্টের মধ্যে কনসিডার করি তাহলে সেটা ট্রেন্ডটা মেনটেন হচ্ছে। আবার সেখানেও আবার একটা এক্সেপশন আছে ইন গ্রুপ 15, সেখানে যেহেতু দ্যাট ইজ ভেরি মাচ রিলাক্টেন্ট টু অ্যাকসেপ্ট অ্যানাদার ইলেকট্রন, তার ফলে সেখানে আবার একটা অন্যরকম একটা ব্রেক দেখতে পাওয়া যাচ্ছে। আর গ্রুপ 18-এর ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালুগুলো তাদের ক্ষেত্রে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। যেখানে শুধুমাত্র আমরা যে দুটো জায়গায় একটুখানি আমরা নোট করতে পারি সেটা হচ্ছে আমরা রুবিডিয়াম এবং টিন এদের দুজনের ইলেকট্রন অ্যাফিনিটির
ভ্যালুটা একটু অন্যরকম, সেখানে প্রপার যে আমাদের ট্রেন্ডটা সেটা মেনটেন হয়নি। তো সেটা এক্ষুনি আমাদের আলোচনা করার মতো সিচুয়েশন আমাদের নেই। যদি পরে কখনো আমরা সুযোগ পাই তাহলে আমরা এটা নিয়ে আলাদাভাবে ডিসকাস করবো। আদারওয়াইজ আমরা দেখতে পাচ্ছি যে অ্যামং দ্য এস ব্লক এবং পি ব্লক তাদের ক্ষেত্রে কিন্তু জেনারেল যে ট্রেন্ডটা সেটা কিন্তু মেনটেন হচ্ছে। এখান থেকে আমরা আরো একটু ডিটেলসে চলে আসি। আমরা এই ইলেকট্রন অ্যাফিনিটির সঙ্গে সঙ্গে আমরা তাদের রিডক্স প্রপার্টির যে ভ্যারিয়েশন সেটাতেও আমরা একটু কনসেন্ট্রেট করি। আমরা চলে আসি গ্রুপ 17 প্রসঙ্গে। গ্রুপ 17 রয়েছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাটিন। এর মধ্যে ইলেকট্রন অ্যাফিনিটি ট্রেন্ড অনুযায়ী আমরা যদি দেখি তাহলে সেখানে আমরা দেখছি যে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি ব্রোমিনের চেয়ে বেশি, ব্রোমিনের আয়োডিনের চেয়ে বেশি এবং আয়োডিনের অ্যাস্টাটিনের চেয়ে বেশি, যেটা আমাদের নর্মাল ট্রেন্ড। কিন্তু ফ্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি ক্লোরিনের চেয়ে কম। তার মানে ফ্লোরিন তার ক্ষেত্রে যেহেতু তার একটা মোর কম্প্যাক্ট n is equal to 2p, তার ভ্যালেন্সিয়ালে রয়েছে 2s2 2p5। সো 2p5 যেখানে অলরেডি 5টা ইলেকট্রন প্রেজেন্ট রয়েছে ইন এ 2p শেল, তো সেখানে যেহেতু সেটা একটা মোর কম্প্যাক্ট শেল, ফলত সেখানে ফ্লোরিনের পক্ষে একটা অ্যাডেড ইলেকট্রন অ্যাকসেপ্ট করাটা হচ্ছে ডিফিকাল্ট দেন ক্লোরিন, যেখানে রয়েছে একটা মোর স্পেশাস 3p শেল। ফলত 3p শেলে ক্লোরিনের পক্ষে ইলেকট্রন অ্যাকসেপ্ট করাটা কম্পারেটিভলি ইজিয়ার। সো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি ক্লোরিনের চেয়ে কম। এখন এটা অন্য একটা প্রশ্ন একটু জন্ম দেয়। জিনিসটা কিরকম না, আমরা যখন কোনো একটা সিস্টেমের ইলেকট্রন অ্যাফিনিটি কনসিডার করছি তার মানে উই আর কনসিডারিং দ্য ফরমেশন অফ এক্স টু এক্স মাইনাস। এখন দ্যাট মিনস এই সিস্টেমে এটা রিডাকশন হচ্ছে। এখন যার ক্ষেত্রে যত বেশি এনার্জি রিলিজিং প্রসেস তার মানে সে তত রিডিউসড হতে চাইছে, দ্যাট ইজ প্রোন টুয়ার্ডস রিডাকশন। তার মানে তার ক্ষেত্রে তার অক্সিডাইজিং এবিলিটি, অন্যকে অক্সিডাইজ করার এবং নিজে রিডিউসড হওয়ার টেন্ডেন্সি তত বেশি হবে। তাহলে আমরা যদি ভ্যালু ওয়াইজ দেখি তাহলে আমরা দেখতে পাবো যেহেতু ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু এদের মধ্যে হাইয়েস্ট এই হ্যালোজেনগুলোর মধ্যে, ফলত ইট ইজ এক্সপেক্টেড যে ক্লোরিন থেকে ক্লোরিন মাইনাস, সিএল থেকে সিএল মাইনাস হওয়াটা এনার্জেটিক্যালি মোস্ট ফেভারেবল। এবং যদি মোস্ট ফেভারেবল হয় দ্যাট মিনস দ্যাট শুড অ্যাক্ট অ্যাজ এ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট অর দ্য মোস্ট strong oxidizing agent, stronger oxidizing agent, among halogen. কিন্তু এর সঙ্গে সঙ্গে আমরা এটাও জানি যে হ্যালোজেনগুলোর মধ্যে ফ্লোরিন is the strongest oxidizing agent. সো তাহলে এই অ্যাপারেন্ট অ্যানোমালিটা কেন? আমরা একদিকে বলছি যে ক্লোরিন থেকে সিএল মাইনাস হওয়াটা এনার্জেটিক্যালি মোস্ট ফেভারেবল, অন্যদিকে আমরা বলছি যে ফ্লোরিন অ্যাক্ট অ্যাজ এ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট বা স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট। অবভিয়াসলি এমন আমরা হ্যালোজেনের গ্রুপেই রেস্ট্রিক্ট করে থাকি, অন্য গ্রুপের রেসপেক্টে কম্পারিজনে আমরা আপাতত যাব না। সো তাহলে এই অ্যাপারেন্ট অ্যানোমালিটা কেন দেখতে পাওয়া যাচ্ছে? এখন এইটা কনসিডার করতে গেলে আমাদের আরো কিছু ফ্যাক্টর কনসিডার করতে হবে। এখন যখন আমরা কোনো একটা সাবস্টেন্সকে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে জেনারেলি ইউজ করি তখন আমরা সেই সাবস্টেন্সটার
সলিউশন ফেজে বিহেভিয়ার নিয়ে জেনারেলি ডিসকাস করি। আমরা তার গ্যাসিয়াস ফেজ বিহেভিয়ার নিয়ে জেনারেলি কনসিডার করি না। তার কারণ আমরা যখন কোনো একটা রিয়াকশন যেখানে আমরা কোনো একটা সাবস্টেন্সকে অক্সিডাইজিং বা রিডিউসিং হিসেবে ইউজ করি, তখন আমরা জেনারেলি সলিউশন ফেজে কাজটা করি। তার মানে যখন আমরা ফ্লোরিন বা ক্লোরিনকে বা অন্য হ্যালোজেনগুলোকে অ্যাজ অক্সিডাইজিং এজেন্ট হিসেবে ইউজ করছি, তখন আমরা কোনো একটা সাবস্টেন্স যেটা অক্সিডাইজেবল তার সলিউশনের মধ্যে দিয়ে আমরা ফ্লোরিন বা ক্লোরিন গ্যাস পাস করাচ্ছি এবং তারা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে অ্যাক্ট করছে। এখন যখন আমরা সলিউশন ফেজে কোনো একটা কাজ করছি, কোনো একটা প্রসেস ঘটাচ্ছি, তখন সেক্ষেত্রে এই শুধুমাত্র ইলেকট্রন ট্রান্সফার ছাড়াও আরো কতগুলো স্টেপ অর স্টেজ ইনভলভ থাকে, যেগুলো অ্যাকচুয়ালি এই অ্যাপারেন্ট অ্যানোমালির জন্য দায়ী। অ্যানোমালি বলবো না, রাদার অ্যাপারেন্টলি যেটা মনে হচ্ছে সেটা অ্যাকচুয়াল কেসে ঘটছে না। সো কি ধরনের এনার্জি চেঞ্জ আর কি ধরনের থার্মোডাইনামিক ইনভলভ ইন সলিউশন ফেজ, যখন একটা সাবস্টেন্স আর একটা গ্যাস যখন অ্যাজ এ অক্সিডাইজিং এজেন্ট হিসেবে অ্যাক্ট করছে, সেখানে কি ধরনের থার্মোডাইনামিক্স ইনভলভ সেটা যতক্ষণ না আমরা কনসিডার করছি ততক্ষণ আমরা অ্যাকচুয়াল সিনারিওটাকে এক্সপ্লেন করতে পারবো না। সো আমাদের পরের দিনের পড়ার যে টার্গেট সেটা হচ্ছে যে সলিউশন ফেজে ফ্লোরিন বা ক্লোরিন গ্যাস পাঠিয়ে যখন আমি কোনো একটা সাবস্টেন্সকে অক্সিডাইজ করতে চাইছি, তখন সেক্ষেত্রে কি ঘটনা ঘটছে সলিউশন ফেজে, এবং যার ফলে দেখতে পাওয়া যাচ্ছে যে যদিও সিএল থেকে সিএল মাইনাস হওয়াটা এনার্জি রিলিজিং প্রসেস, এবং সেই অনুযায়ী ক্লোরিন শুড অ্যাক্ট অ্যাজ এ ক্লোরিন গ্যাস শুড অ্যাক্ট অ্যাজ এ stronger oxidizing agent compared to fluorine, কিন্তু actual case fluorine will act as a stronger oxidizing agent than chlorine. So এইখান থেকেই আমরা আমাদের পরের দিনের পড়া শুরু করব। আজকে আমাদের এইখানেই আমরা শেষ করব।